আজকে আমরা শুরু করছি ক্লাস 12 এর হচ্ছে ইলেকট্রোস্ট্যাট। তো ক্লাস 12 এর আমাদের যে ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে ক্লাস 12 এর, তো এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট, অর্থাৎ যেটাকে আমরা বলছি স্থির তড়িৎ। তো আমরা যদি 12 এর যদি টোটাল সিলেবাসটা যদি আমরা লক্ষ্য করি, 12 এর টোটাল সিলেবাসটা, তো তার ফার্স্ট যে পোর্শনটা আছে, তো ফার্স্ট পোর্শনটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। তো এই ইলেকট্রোডাইনামিক্স পোর্শনের মধ্যে আমাদের রয়েছে ফার্স্ট এক নম্বরে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, 2 নম্বরে রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি, 3 নম্বরে রয়েছে আমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। চার নম্বরে রয়েছে ম্যাগনেটিক ইন্ডাকশন, and AC, ম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড অল্টারনেটিং কারেন্ট। আর 5 নম্বরে আমাদের রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, বা এটাকে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, কারণ এখানে মেইনলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে আমরা পড়ব। তো ফার্স্ট আমাদের যে টোটাল যে 12 এর সিলেবাসের প্রথম যে ইলেকট্রোডাইনামিক্স পোরশনটা রয়েছে, তার এই হচ্ছে কতগুলো সাব ভাগ রয়েছে ছোট ছোট। তো আমরা এখানে মেইনলি এই ইলেকট্রোডাইনামিক্স অংশে আমরা কি পড়ব না, আমরা যেমন ফার্স্ট 11 এর ফার্স্ট প্রথমে যে পোরশনটা ছিল মেকানিক্স, সেখানে আমরা মেইনলি বলবিদ্যা সম্পর্কে পড়েছি, অর্থাৎ যেখানে হচ্ছে কোনো বস্তুর উপর আমাদের যদি বল প্রয়োগ করি, অর্থাৎ এখানে যে বলগুলো আমরা প্রয়োগ করছিলাম সেগুলো কি ছিল না, ফিজিক্যাল ফোর্স। তো তার জন্য কোনো বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে কিনা, বা মুভ করলে তারা কিভাবে মুভ করবে, তার মধ্যে সরণ থাকবে কিনা, ত্বরণ থাকবে কিনা, ওয়ার্ক ডান হবে কিনা, এই জিনিসগুলো পড়েছিলাম। তো এখানে আমাদের ইলেকট্রোডাইনামিক্সে আমরা যে জিনিসটা পড়বো তার আগের মেকানিক্সের সঙ্গে কি রিলেশন রয়েছে না, ওখানে আমরা যা কিছু ক্যালকুলেশন করেছিলাম সব মেইনলি একটা জিনিসের উপর ডিপেন্ড করেছিল, সেটা মেইনলি মাস, অর্থাৎ ভর। মাস অর্থাৎ ভরের উপর ডিপেন্ড করে আমাদের সমস্ত কিছু ক্যালকুলেশন গুলো এসেছিল। তো আমাদের ফার্স্ট যে 11 এর চ্যাপ্টার ছিল যে পরিবেশ, ভৌত রাশি এবং পরিমাপ, তো এই ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে আমাদের যে ফোর্স রয়েছে প্রকৃতিতে, নেচারে যে বল রয়েছে বা ফোর্স, ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে, তো তাকে আমরা কি করতে পারি না, মেইনলি 4টে ভাগে ভাগ করতে পারি। তো ফার্স্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেকেন্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, থার্ড স্ট্রং ফোর্স, এবং 4 নম্বরে রয়েছে উইক ফোর্স। তো আমাদের এই যে 4 ধরনের আমরা ফোর্স বললাম, এই 4 ধরনের ফোর্সের মধ্যে ফার্স্ট যে দুটো রয়েছে অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই দুটো ফোর্সকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এরা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যাল ফোর্স। কেন
না এদের আমরা যে ফেনোমেনাগুলো বা ঘটনাগুলো সেগুলো আমরা কি করি, বাইরে থেকে আমরা অবজার্ভ করতে পারি, ফিল করতে পারি, এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যাল ফোর্স। আর এই যে দুটো ফোর্স রয়েছে এগুলোকে আমরা বলছি মাইক্রোস্কোপিক্যাল ফোর্স। এগুলোকে আমরা বলছি মাইক্রোস্কোপিক্যাল ফোর্স। তো কেন ম্যাক্রোস্কোপিক্যাল ফোর্স বলবো না, প্রথমে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে যেটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি, ওখানে কি ছিল না, দুটি যদি ভর যদি থাকে তারা পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল প্রয়োগ করবে, সেই ফোর্সটাকে আমরা বলেছিলাম কি না গ্র্যাভিটেশনাল ফোর্স। তো আমরা ফিল করতে পারি কিভাবে না, আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো পৃথিবী সূর্যের চারিদিকে কেন ঘুরছে, তো আমরা 11-এর গ্র্যাভিটেশন চ্যাপ্টারে দেখেছি যে সূর্য পৃথিবীকে এবং পৃথিবী সূর্যকে কি করছে না একটা গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করছে, এবং পৃথিবী যেহেতু একটা সার্কুলার অরবিটে অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেহেতু তার বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে। তো এই দুটো ফোর্স ব্যালেন্স হওয়ার জন্য কি হয়ে যাচ্ছে না, আমরা এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা দেখতে পাই, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা দেখতে পাই বলতে অর্থাৎ ফিল করতে পারি, আমরা অনুভব করতে পারি। সেকেন্ড যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তো এইটা আমরা এখানে আমাদের যে ইলেকট্রোডাইনামিক্স রয়েছে আমরা 12-এ মেইনলি এখানের ভেতরে যা জিনিস আছে এগুলো আমরা পড়ব। তো স্ট্রং ফোর্স এন্ড নিউক্লিয়ার ফোর্স, উইক ফোর্স যেটা আছে তার মধ্যে স্ট্রং ফোর্সটা হলো মেইনলি আমাদের নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয়ার বল, এবং উইক ফোর্স আমাদের যেটা আছে সেটাও আমাদের ইন্টারমলিকুলার ফোর্স, আলফা ডিকে বিটা ডিকের সময় এগুলো মেইনলি আমরা বিটা ডিকের সময় মেইনলি আমরা বুঝতে পারি, জানবো না আমরা এগুলো সম্পর্কে। তো আমরা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই দুটো ফোর্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে অলরেডি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আমরা এখন পড়বো, আর গ্র্যাভিটেশনাল ফোর্স অলরেডি আমরা 11-এ আমাদের পড়া হয়ে গেছে। তো এই দুটো ফোর্সের মধ্যে একটা আশ্চর্য রকমের মিল রয়েছে। কি মিল রয়েছে না, আমরা যদি লক্ষ্য করি না গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল যেটা ছিল সেটার জন্য মেইনলি রেসপন্সিবল কে ছিল না ভর বা মাস। কারণ হচ্ছে মাস বা ভর কি ছিল না একমাত্র আমাদের দায়ী ছিল কে না মাস। তো এই মাসটা কি ছিল না গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য দায়ী। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে একটা ভর আরেকটা ভরের উপর কাজ করতো, অর্থাৎ m1 ভরের যদি একটা বস্তু থাকে এবং m2 ভরের একটা যদি বস্তু থাকে, তাদের মধ্যে যদি একটা নির্দিষ্ট যদি দূরত্ব যদি থাকে তাহলে কি করতো, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতো, এক্ষেত্রে কোনো বিকর্ষণ বল ছিল না। এবং কোনো বস্তুর ভর কি করবে, অন্য একটা বস্তুর ভরের উপরেই কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স বা আমাদের মহাকর্ষ বলটা কাজ করবে। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে যেমন মাস বা ভর দায়ী সেরকম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে মেন যে দায়ী তাকে বলছি আমরা আধান বা চার্জ। আধান বা চার্জ অর্থাৎ এই চার্জ হচ্ছে কি না আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য মেন দায়ী। যেমন গ্র্যাভিটেশনের ক্ষেত্রে ভর ছিল, দুটো ভরের মধ্যে কাজ করছিল, এক্ষেত্রেও চার্জ দায়ী। কিন্তু যেমন ওখানে শুধুমাত্র ভরের জন্য আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স পেয়েছিলাম এবং শুধুমাত্র আকর্ষণ বল পেয়েছিলাম, কিন্তু আধানের ক্ষেত্রে এই আধানের বিভিন্ন রকম ধর্মের উপর নির্ভর করে এর ক্ষেত্রে কিন্তু ফোর্সগুলো বিভিন্ন ধরনের হবে। অর্থাৎ এই আধানটা যদি এক জায়গায় যদি স্থির থাকে, যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ না করে, তাহলে সেক্ষেত্রে আমরা যে বল পাবো তো সেটা সম্পর্কে বা তার যে ধর্মগুলো রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব কোথায় না এই চ্যাপ্টারে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কথার অর্থ হলো ইলেকট্রো প্লাস স্ট্যাটিক্স, অর্থাৎ আধান স্থির অবস্থায় রয়েছে। আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে এটা সম্পর্কে আমরা এর যে বিভিন্ন ধর্মগুলো রয়েছে সেটা আমরা পড়বো কোথায় ইলেকট্রোস্ট্যাটিক্সে। তাহলে এখানে আমাদের কি হবে না আমাদের আধান স্থির অবস্থায় থাকবে। তাহলে এখানে কি হবে না চার্জটা রেস্টে থাকবে।
আধান স্থির অবস্থায় আছে। তারপরে আমাদের যেটা আছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটিতে কি হবে না, কারেন্ট ইলেকট্রিসিটিতে এই আধান যেখানে স্থির ছিল, এই আধানকে যদি আমি যাওয়ার রাস্তা দিই তাহলে কি হবে না, আধান কি করতে থাকবে না, ছুটতে থাকবে। যাওয়ার রাস্তা দিই কথার অর্থ না, যাওয়ার রাস্তা দিই কথার অর্থ হচ্ছে যে আমরা যদি কোনো, অর্থাৎ আমরা ছোট ক্লাসে যেগুলো পড়েছি পরিবাহী, পরিবাহী কথার অর্থ যার মধ্য দিয়ে সহজে পরিবহন হতে পারে। তো মেইনলি আমরা পরিবাহী কথাটা ব্যবহার করে থাকি কোথায় না, যার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে। তো কারেন্ট ইলেকট্রিসিটি কথার অর্থ কি না, যখন আধান পরিবহন হবে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, সেই পরিবাহীটা কি হয় না, জেনারেলি আমরা জানি পরিবাহী সাধারণত মেটাল হয়। তো আমরা আরো পরের দিকে চ্যাপ্টারে আমরা পড়ব যে সেমিকন্ডাক্টর রয়েছে তার মধ্য দিয়েও কি হতে পারে না, আধান চলাচল করতে পারে। তো যখন আমাদের চার্জ মুভ করবে, তাহলে চার্জ যখন মুভ করবে তখন তার যে বিভিন্ন ধর্মগুলো, অর্থাৎ সে কিভাবে যাবে, তো সেইগুলো হচ্ছে আমরা কোথায় পড়ব না, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা পড়ব। তারপরে আমরা পড়েছি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এগুলো পড়বো এরপরে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। তো এই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট কি না, আমরা বললাম যখন আধান যখন মুভ করবে তখন পাচ্ছি কি আমরা কারেন্ট ইলেকট্রিসিটি। এই আধান মুভ করার জন্য তার ফলে যে বিভিন্ন যে ধর্মগুলো আমরা দেখতে পাবো সেটা হবে কি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। অর্থাৎ যখন চার্জ মুভ করবে তার ফলে যে এফেক্ট গুলো পাবো, অর্থাৎ চার্জ ইন মোশনের ফলে যে এফেক্ট পাবো, সেই এফেক্ট বা ফলাফল যেটা পাবো সেইটা আমরা কোন চ্যাপ্টারে পড়বো, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে আমরা পড়বো। তারপরে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড এসি। এটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার এই অর্থে না, এটাতে আমরা যেমন পড়েছি কি যে চার্জ মুভ করছে, তো চার্জ মুভ করে কেন না, আমরা এখনো আমাদের চ্যাপ্টার পড়া হয়নি, তাও আমাদের আগের ধারণা থেকে আমরা কি জানি যে সবসময় আধান কোথা থেকে কোথায় মুভ করে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবতে মুভ করে। এবং যখন উচ্চ বিভব মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে সবসময় কি হয় না, আমাদের আধান মুভ হয়। মানে আধান না বলে আমরা এই ক্ষেত্রে জেনারেলি এখনো পর্যন্ত আমরা পজিটিভ আধান আসেনি, তাই আমরা বলছি যে কারেন্টটা সবসময় বলবো সোজা কথা যে কারেন্টটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবতে মুভ করে। তো কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে মুভ করার জন্য আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পাচ্ছি। তো সেই কারেন্ট ইলেকট্রিসিটির এফেক্ট স্বরূপ আমরা পাচ্ছি কি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, অর্থাৎ আমরা ওর ফল হিসেবে পাচ্ছি কি না ম্যাগনেট, অর্থাৎ যখন আধানটা যখন মুভ করবে তার ফলস্বরূপ আমরা পাচ্ছি কি চৌম্বক ধর্ম বা ম্যাগনেট। তো ম্যাগনেটিক ইন্ডাকশনটা কি বলেছে না, ম্যাগনেটিক ইন্ডাকশন বলেছে তার উল্টোটা, অর্থাৎ এখানে হচ্ছে কি না কারেন্ট যদি মুভ করে তার ফলে আমরা ম্যাগনেটিক এফেক্ট পাচ্ছি বা চৌম্বক ধর্ম পাচ্ছি। এখানে বলছে উল্টো, যদি আমরা ম্যাগনেটিক কোনো এফেক্টের চেঞ্জ করি তার ফলে যদি আমরা কোনো যদি কারেন্ট পাই তখন সেটাকে বলছি ম্যাগনেটিক ইন্ডাকশন। তার মানে এখানে যা ঘটনা ঘটছে তার ঠিক উল্টোটা। তাহলে কারেন্ট কি হবে, ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক বিহেভিয়ার। আমরা এগুলো সম্পর্কে ডিটেইলসে বলবো যে কি ধরনের বিহেভিয়ার চেঞ্জ হলে কি হবে, তো এগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ব। তারপরে আমরা পড়ব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলবো না, আমরা এই যে এতগুলো জিনিস পড়ে এলাম, তো এখানে আমরা ইলেকট্রোস্ট্যাটে আমরা মেন পড়েছি কি না তড়িৎ সম্পর্কিত ঘটনা, অর্থাৎ স্থির তড়িৎ সম্পর্কিত ঘটনা। এখানে আমরা পড়বো কি চুম্বক সম্পর্কিত ঘটনা। এই তড়িৎ আর চুম্বক এই দুটো মিক্স করে আমরা পড়বো এই চ্যাপ্টারে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এটা সম্পর্কে আমাদের 11-এ একটু ধারণা ছিল যে আমাদের ওয়েভকে আমরা কি করতে পারি, দুটো ভাগে ভাগ করতে পারি। তো একটা ভাগ আমরা জানি যে ওই ছিল ট্রান্সভার্স ওয়েভ আর লংগিটিউডিনাল ওয়েভ, অর্থাৎ যেটাকে বলছি আমরা ট্রান্সভার্স ওয়েভ বা হচ্ছে তির্যক তরঙ্গ আর লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা সেটাতে আসছি, আমরা ভাগ করতে পারি দুটো ভাগে এইভাবে যে একটা হচ্ছে কি ইলাস্টিক ওয়েভ
আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলাস্টিক ওয়েভটা কোনটা ছিল না, ইলাস্টিক ওয়েভ অর্থাৎ যে ওয়েভটা যাওয়ার জন্য কিসের প্রয়োজন ছিল না, কোনো একটা মাধ্যমের প্রয়োজন ছিল। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে এটা যাওয়ার জন্য মাধ্যম থাকলেও হবে বা মাধ্যম না থাকলেও হবে। তো এটা যায় কিসের মাধ্যমে না, এটা যায় তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের ভ্যারিয়েশনের মাধ্যমে। যখন আমরা পড়বো এই চ্যাপ্টারটা তখন আমরা ডিটেইলসে জানবো। তাহলে দেখো যা কিছু ঘটনা আমরা এখানে আলোচনা করব, যা কিছু দেখব, সমস্ত কিছুই কিন্তু একটা জিনিসের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। সেটা কি না, সেটা হচ্ছে এই জিনিসটা, চার্জ। তো সবকিছু কার উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, এই চার্জের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। তো আমাদের এই চার্জ সম্পর্কে আইডিয়া বা চার্জ জিনিস সম্পর্কে মানে চার্জ জিনিসটা কি বা আধান কি, এটা সম্পর্কে আমাদের কিভাবে আইডিয়া বা কিভাবে আমাদের ধারণা এলো না, আমরা কি করি না, যখন বর্ষাকালে দেখি আকাশে প্রচুর মেঘ হয়, তখন আমরা প্রায় দেখি কি আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বিদ্যুৎ যে চমকায় তখন আমরা কি দেখি যে একটা তড়িৎ স্ফুলিঙ্গ টাইপের কিছু একটা চলে এলো। বা আমরা যদি পাথরে পাথরে ঘষা দিই তখন আমরা দেখি কি না একটা আগুনের ফুলকির মতো কিছু একটা বেরিয়ে যাচ্ছে। বা আমরা কি করি না, আমরা যখন শীতকালে যখন চিরুনি দিয়ে যদি চুল আঁচড়াই তখন, বা চুল যদি আমরা এই করি তখন কি হয় না, সেক্ষেত্রে পটপট 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 আওয়াজ হতে থাকে। বা যদি আমরা শীতকালে যদি জামা কাপড় চেঞ্জ করি তখন কি হয় না, দেখি যে আমাদের লোমগুলো যেন ওই জামা কাপড়ের দিকে আকৃষ্ট হচ্ছে। তো অর্থাৎ এই ঘটনাগুলো ঘটে কেন? তো এইগুলো ঘটনাগুলো ঘটার কারণ হিসাবে সবার প্রথমে অজানা ছিল, কিন্তু এটা সম্পর্কে সবার প্রথমে কি হয়েছিল না, কিছু ঘটনা লক্ষ্য করা। যেমন না, আমরা যে পশম বলি, পশম, এই পশমের সাথে একটা পশম নেওয়া হলো কিছুটা পরিমাণ, একে কি করা হলো না, একটা এবোনাইট দণ্ড নেওয়া হলো, একটা এবোনাইট দণ্ড। একটা পশম নেওয়া হলো, এবোনাইট দণ্ড নেওয়া। তো পশমকে যখন আমরা এবোনাইট দিয়ে যখন আমরা ঘষছি, এটাকে এটা দিয়ে যখন আমরা ঘষছি, তো ঘষার পর কি করলাম না, আরেকটা পশম নিলাম, একই রকমের পশম দুটো নিয়েছি, এবোনাইট দুটো নিয়েছি। একটা পশমের সঙ্গে একটা এবোনাইট ঘষছি, আরেকটা পশমের সঙ্গে আরেকটা এবোনাইট ঘষছি। দুটোকে আমরা কি করলাম, দুটো এবোনাইটকে এভাবে আমি ঘষে দিলাম। তাহলে আমি ঘষার পর কি হলো না, আমরা ঘষলে যাই ঘটনা ঘটুক না কেন, এটা ধরে নাও এবোনাইট, এটা হচ্ছে ধরো এ এবোনাইট, এটা ধরে নাও বি এবোনাইট। দুটো যে এবোনাইট আছে সেটা একটার নাম দিলাম এ আর একটার নাম দিলাম বি। দেখো দুটোকেই পশমের সাথে ঘষছি, তার মানে আমরা বলতে পারি যে এ এবোনাইটে যে ঘটনা ঘটবে বি এবোনাইটেও সেম ঘটনা ঘটবে। আমি ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে আমি নাম দিলাম কে, এই ক্ষেত্রেও যে ঘটনাটা ঘটেছে সেটাও আমি নাম দিলাম কি কে। কারণ দুজনের সাথে সেম ঘটনা ঘটবে, কারণ কি আমরা একই ম্যাটেরিয়াল দিয়ে আমরা দুটোকে ঘষেছি, একই পরিমাণ, দুটো একদম সেম জিনিস। এবার আমরা কি করলাম না, দুটো এবোনাইটকে আমরা কি করে দিলাম, ঝুলিয়ে দিলাম। দুটো এবোনাইটকে আমরা কি করলাম না, ঝুলিয়ে দিলাম। দুটোকে ঝুলিয়ে দিলাম, পাশাপাশি যখনই ঝুলিয়ে দিলাম দেখা গেল কি হচ্ছে, পরস্পর পরস্পরকে দূরে ঠেলে দিচ্ছি, পরস্পর পরস্পরকে কি করে দিচ্ছি না, দূরে ঠেলে দিচ্ছি। অর্থাৎ কি হচ্ছে না, বিকর্ষণ দেখা দিচ্ছে। বিকর্ষণ দেখা দিচ্ছে। তো তার মানে একটা জিনিস
ক্লিয়ার কি না এতেও কি ঘটনা ঘটেছিল কে ঘটনা, এতেও কি ঘটনা ঘটেছিল না কে, যা ঘটনা ঘটবে দুটোর ক্ষেত্রে সেম। তার মানে একই ধরনের ঘটনা পরস্পর পরস্পরকে কি করছে না বিকর্ষণ করছে, অর্থাৎ কে টাইপ পরস্পরকে কি করছে না বিকর্ষণ করছে, কে পরস্পরকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা কি করলাম না এই পসম আর এবনাইটকে আমরা যে ঘষেছিলাম আমরা কি করলাম না আরো বেশি করে ঘষতে লাগলাম। তো বেশি করে যখন ঘষলাম না, ফার্স্ট যে পসম এবনাইট আছে তাদেরকে আমরা যতক্ষণ ঘষলাম, সেকেন্ড পসম এবনাইট আছে তাদেরকে কি করলাম, তার মানে দুজনকেই আগের তুলনায় বেশি বেশি করে ঘষলাম। তাহলে বেশি বেশি করে যদি ঘষি তাহলে আগে যে কে তৈরি হয়েছিল এতেও যে কে ঘটনা হয়েছিল, এখন আমরা ধরে নিচ্ছি যে এতে বেশি ঘষার জন্য ঘটনাটা আমার কে এর জায়গায় কি হয়ে গেছে, সাপোজ কে এর জায়গায় চেঞ্জ হয়ে আগে যে যতটা পরিমাণ কে ঘটনা ঘটছিল তার 2 গুণ বা 3 গুণ তৈরি হয়েছে, সাপোজ আমি ধরলাম দ্বিগুণ তৈরি হয়েছে ঘটনা। এই ক্ষেত্রে আমরা যে ঘটনাটা ঘটছে সেটাও কি হয়েছে না দ্বিগুণ ঘটনা ঘটেছে। আমরা আবার সেম আমরা কি করলাম পরস্পরকে ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিতে দেখলাম এক্ষেত্রেও কি করছে না বিকর্ষণ করছে, এবং আগের থেকে যে বিকর্ষণের পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। তার মানে আমরা সোজা কোথায় বলতে পারি কি না দুটো যদি কে তে যত বিকর্ষণ হয়, যদি দুটো 2k হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বিকর্ষণের পরিমাণ অনেক গুণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ একই ধরনের বা সমধর্মী ঘটনা পরস্পরকে কি করছে না বিকর্ষণ করছে, এবং সমধর্মী ঘটনার পরিমাণ বাড়লে তাদের বিকর্ষণের পরিমাণও কি করছে বেড়ে যাচ্ছে। তাহলে একটা রেজাল্ট আমরা পেলাম যে ঘটনাটা কি হয়ে যাচ্ছে না পরস্পর যত আমাদের আগে কে ছিল আমি আরেকটু ঘষলাম তার মানে কে এর পরিমাণ বাড়লো, তার মানে সমধর্মী ঘটনা পরস্পর কি করছে না বিকর্ষণ করছে এবং বিকর্ষণের পরিমাণও বাড়ছে, এবং আমরা যে ঘটনার জন্য বা যে কার্যকলাপের জন্য আমাদের কে তৈরি হচ্ছে সেটাও আমাদের কি না আমাদের যোগের নিয়ম আমাদের মেনে চলছে, মানে কে থেকে বেশি ঘষলে 2k হচ্ছে, আরো বেশি ঘষলে 3k হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা যে ঘটনাটা ঘটছে অর্থাৎ কে টা আমরা বলতে পারি যে অ্যাডিটিভ কোয়ান্টিটি। তো এবার আমরা কি করলাম না এবার পসম আর এবনাইট আমরা ছেড়ে দিলাম, পসম এবনাইট ছেড়ে দিয়ে আমরা কি করলাম না আমরা বললাম পসম বাদ দাও, আমরা কি করলাম কাঁচ নিয়ে নিলাম। তো কাঁচ নিয়ে নিলাম, তো কাঁচের টুকরো একটা নিয়ে নিয়েছি, কি করলাম না কাঁচ আমরা এটাও 2 পিস কাঁচ নিলাম আর এটাও 2 পিস এবনাইট নিলাম। তাহলে এবার কি করলাম এক পিস কাঁচের সঙ্গে এক পিস এবনাইট আমরা কি করছি ঘষছি, আরেক পিস কাঁচের সঙ্গে আরেক পিস এবনাইট আমরা ঘষছি। তো ঘষার পর আমরা কি করলাম সেম আমরা দুটো এবনাইটকে আমরা ঝুলিয়ে দিলাম, দেখলাম বিকর্ষণ করছে, এগুলো কি না এবনাইট। বিকর্ষণ করছে। আচ্ছা এই যে দুটো কাঁচ, তো দুটো কাঁচের আমি নাম দিলাম সাপোজ x আর y। তো এদের যেহেতু এটাকেও এবনাইটের সঙ্গে ঘষা হচ্ছে এটাকেও এবনাইটের সঙ্গে ঘষা হচ্ছে, এর সঙ্গে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে আমরা কি করে দিলাম না নাম দিলাম সাপোজ m নাম দিলাম, m নাম দিলাম। তো একই রকম ভাবে যদি আমরা দুটো কাঁচকে যদি আমরা ঝুলিয়ে দিই, একইভাবে যদি দুটো কাঁচকে আমরা ঝুলিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে যখন এদেরকে কাছাকাছি নিয়ে আসছি তখন দেখছি কি না আবার সেম জিনিস দুটো কাঁচ পরস্পরকে কি করে দিচ্ছে না বিকর্ষণ করে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কি রিপালশন অর্থাৎ বিকর্ষণ, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে না এম এম
এক্ষেত্রে আলাদা ঘটনা, কে কে এখানেও এম এম পরস্পরকে বিকর্ষণ করছে, এবং আমরা অলরেডি জানি যে আমরা যদি বেশি পরিমাণ ঘষি তাহলে বেশি পরিমাণ বিকর্ষণ হবে। এবার আমরা কি করলাম না, ঘষার পর কাঁচ কাঁচকে, যেমন এক্ষেত্রে দুটো এবোনাইটকে কাছে নিয়ে এসেছিলাম, এক্ষেত্রে দুটো কাঁচকে কাছে নিয়ে এসেছিলাম, এবার আমরা ইন্টারচেঞ্জ করে দিলাম, অর্থাৎ আমরা কাঁচ এবোনাইটের সঙ্গে ঘষার পর আমরা কি করলাম না, কাঁচটাকে আমরা এবোনাইটের কাছে নিয়ে চলে গেলাম। কাঁচটাকে আমরা এবোনাইটের কাছে নিয়ে চলে গেলাম। তো কাঁচের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল, এম, এবোনাইটের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল, কে। দেখা গেল এদের মধ্যে আকর্ষণ হচ্ছে, এদের মধ্যে কি হচ্ছে না, অ্যাট্রাকশন কাজ করছে যখন আমরা কে আর এম কে পরস্পর কাছে নিয়ে যাচ্ছি। তো এবং আমরা দেখলাম যে একই রকম আমরা যদি কাঁচের সঙ্গে এবোনাইটকে বেশিক্ষণ ধরে যদি ঘষি, তারপর যদি আমরা ইন্টারচেঞ্জ করে কাছে নিয়ে আসি, তাহলেও আমরা দেখছি কি না, সেক্ষেত্রে আমাদের পরস্পরকে আকর্ষণ করার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি না, যে কে অ্যাডিটিভ কোয়ান্টিটি, আবার এমও হচ্ছে আমাদের অ্যাডিটিভ কোয়ান্টিটি। তো এরা যেহেতু পরস্পরকে আকর্ষণ করছে, তার মানে দুটো বিপরীত ঘটনা পরস্পরকে আকর্ষণ করছে, সমধর্মী ঘটনা পরস্পরকে কি করছে না, বিকর্ষণ করছে। তো আমরা এই যে সমধর্মী এবং বিষমধর্মী ঘটনাগুলো ঘটছে, তো এগুলোকে আমরা কি করলাম, নাম দেওয়া হলো কি, একটার নাম দেওয়া হলো পজিটিভ আর একটার নাম দেওয়া হলো কি, নেগেটিভ। তো ফ্র্যাঙ্কলিন কি করলেন, বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন বললেন যে চলো তাহলে একটার নাম আমরা রাখবো হচ্ছে কি পজিটিভ, আরেকটার নাম রাখবো কি আমরা নেগেটিভ। তো হঠাৎ করে পজিটিভ নেগেটিভ কেন নাম রাখা হলো, তার কারণ হচ্ছে যে সাপোজ আমি প্রথমবার আমরা যখন কাঁচ আর এবোনাইট ঘষছিলাম, তখন সেক্ষেত্রে আমরা +3 আমরা পেয়েছি। আমরা যেহেতু পজিটিভ ধরে নিচ্ছি, +3 কোথায় পেয়েছি, সাপোজ আমি ধরে নিচ্ছি কাঁচে আমরা +3 পেয়েছি, কোথায় এটা না, এটা হচ্ছে আমরা কাঁচে পেয়েছি। তো আমরা যখন এবোনাইটে তাহলে একই রকম কি পাবো না, এবোনাইটে কি পাবো না, -3। তো কি করে বুঝলাম না, পরবর্তীকালে যখন আমি ঘষছি আরো বেশি করে, তখন আমি ধরে নিচ্ছি আগের থেকে যেহেতু 2k হয়ে গেছে ধরে নিয়েছিলাম, বা অন্য বেড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি +6 হয়, এটা আমাদের সাপোজ হচ্ছে -6। তাহলে দেখো যে আমরা বিকর্ষণ বা আকর্ষণের ক্ষেত্রে এরা কিন্তু যোগের নিয়ম মেনে চলছে, কারণ যখন দুটো আমাদের, এটা সাপোজ 6 আছে, +6, তো এটা +6 আছে আর এটা কি আছে না, -6 আছে। তো যখন আমাদের +6 -6 কে নিয়ে আসছি, তখন সেক্ষেত্রে আমাদের আকর্ষণ বলের মান আমাদের যত হচ্ছে +3 -3 কে যদি আমরা কাছে নিয়ে আসি, সেক্ষেত্রে আকর্ষণ বলের মান আগের থেকে অনেক কমে যাচ্ছে। তো এরা দেখো অ্যাডিটিভ কোয়ান্টিটির মতো কাজ করছে, আর আমরা জানি অ্যাডিশন মানে যোগফল বীজগণিতিক নিয়মের মতো কাজ করে। তাহলে বীজগণিতিক নিয়মের মতো অ্যারিথমেটিক রুল যেহেতু মেনে চলছে, সেহেতু আমরা বলতে পারি যে আমি নয়, মানে আমরা বলতে পারি, অর্থাৎ ফ্র্যাঙ্কলিন বলতে পারেন, বলেছিলেন যে এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটার নাম হচ্ছে পজিটিভ আর একটার নাম হচ্ছে নেগেটিভ, অর্থাৎ একটার নাম হচ্ছে পজিটিভ চার্জ আর একটার নাম হচ্ছে কি নেগেটিভ চার্জ। তো যেমন আমাদের তাহলে পজিটিভ নেগেটিভ যদি আমাদের এই রুলটা যদি মেনে চলে, যদি পজিটিভ নেগেটিভ যদি আমাদের অ্যারিথমেটিক রুল যদি মেনে চলে, তার মানে হিসাব অনুযায়ী +3 আর -3 করলে 0 হবে, +6 -6 করলে 0 হবে। তাহলে এটা কি চেক করা যেতে পারে না, এটাও উনি চেক করেছিলেন। সাপোজ প্রথমে ঘষার ফলে এতে +3 চার্জ তৈরি হয়েছে, এতে -3 চার্জ তৈরি হয়েছে, তাহলে এরা পরস্পরকে কি করবে, যেহেতু অপোজিট ঘটনা কে এম, তাহলে কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে।
তাহলে এটা +3 এটা -3 আছে। এবার কি করলো না এরা পরস্পরকে এদেরকে এখন আকর্ষণ করছে, এবার এদেরকে কি করলাম কাছে নিয়ে এসে পরস্পর লাগিয়ে দিলাম। যখন আমি কাছে লাগিয়ে দিলাম তখন আমরা কি দেখব না লাগানোর পর আমি যখনই এদেরকে ছেড়ে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, এরা দূরে যখন চলে যাচ্ছে তারপরে আর পরস্পরকে এরা আকর্ষণ করছে। তাহলে পরস্পরকে যেহেতু এরা আকর্ষণ করছে, তাহলে আমরা বলতে পারি যে a নিশ্চয়ই 0 হয়ে গেছে, a ও নিশ্চয়ই 0 হয়ে গেছে। তার মানে কি 0 0, তার মানে এর মধ্যেও কোনো ধর্ম নেই, এর মধ্যেও কোনো k এর ধর্ম নেই, এর মধ্যেও কোনো m এর ধর্ম নেই। অর্থাৎ এরা বীজগাণিতিক রুলের মতো পজিটিভ নেগেটিভ যেহেতু মেনে চলছে, সেহেতু আমরা বলতে পারি যে একটা ফ্র্যাঙ্কলিন একটা নাম দিয়েছিল পজিটিভ চার্জ এবং আরেকটা নাম দিয়েছিল কি নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জকে কি করবে না রিপালশন করবে, আর ফর রিপালশন। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে অ্যাট্রাকশন করবে, নেগেটিভ চার্জকে কি করবে রিপালশন করবে। তো এই তিনটে জিনিস গেল। এবার সমস্যা হলো তাহলে পজিটিভ চার্জ নিউট্রালকে কি করবে আর নেগেটিভ চার্জ নিউট্রালকে কি করবে। দেখো আমরা নিউট্রাল মানে কি যে তার আধানের পরিমাণ কত, 0। তো জেনারেলি দেখে কি মনে হবে যে পজিটিভ নিউট্রাল মানে কি, তাহলে এদের মধ্যে কোনো আকর্ষণ কি হবে না, তাহলে 0 হওয়া উচিত, এতে কি হবে 0 হওয়া উচিত। কিন্তু আমরা যদি দৈনন্দিন জীবনের যদি আমরা ঘটনা দেখি, যেমন আমরা কি করলাম না আমাদের কাছে কিছু কাগজের টুকরো নিয়ে এলাম, কাগজের টুকরো কিছু পড়ে আছে, এবার আমরা কি করলাম একটা চিরুনিকে মাথায় আমরা ঘষলাম। তো চিরুনিকে মাথায় যদি আমরা ঘষি তাহলে কি হয়ে যাবে না চিরুনিটা কি হবে, হয় পজিটিভ চার্জে মানে পজিটিভ আধানে আহিত হবে, না হলে নেগেটিভ আধানে আহিত হবে। তাহলে চিরুনিটা হয় পজিটিভ, আমি ধরে নিচ্ছি ধর পজিটিভে আহিত হয়ে গেছে। তাহলে চিরুনিটা যদি আমরা এর কাছে যদি নিয়ে যাই, তাহলে এ তো সাধারণভাবে কোনো এর চার্জ নেই, আধান নেই, কারোর সাথে ঘষিনি কিছু না, তাহলে একে তো কোনো আকর্ষণ করার কথাই নয়, তাহলে আকর্ষণ করছে কেন? তাহলে কি পজিটিভ নিউট্রালকে কি আকর্ষণ করবে আর নেগেটিভ নিউট্রালকে কি আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, কি ঘটবে না? জেনারেলি এটা ঠিক যে পজিটিভ নিউট্রালকে কি করবে না আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছুই করবে না, নেগেটিভ ও নিউট্রালকে আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছুই করবে। কিন্তু আমরা যে এই এতগুলো রুল বললাম, এতগুলো কথা বললাম, এগুলো শুধুমাত্র প্রাথমিক আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য না এলিমেন্টারি চার্জ, এলিমেন্টারি পার্টিকেল বলতে পারি প্রযোজ্য। কেন না দেখো আমাদের এলিমেন্টারি পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য বলতে আমরা অনেকগুলো এলিমেন্টারি পার্টিকেল আছে, আমরা জেনারেলি আমাদের এখনো পর্যন্ত যেগুলো নোন সেগুলো কি কি না একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আমরা এই তিনটে আপাতত জানি। তাহলে সোজা কথায় আমরা কি বলতে পারি যে ইলেকট্রনের আধান কি হয়, আমরা ছোটবেলায় পড়েছি ইলেকট্রনের আধান কি হয় নেগেটিভ, প্রোটনের আধান কি হয় পজিটিভ, নিউট্রনের আধান কি হয় না নিউট্রাল, অর্থাৎ আমরা ইন্ডিকেশনের জন্য জাস্ট 0 দিয়ে রাখি। তাহলে ইলেকট্রন নিউট্রনের উপর কোনো বল প্রয়োগ করবে না, প্রোটন নিউট্রনের উপর কোনো বল প্রয়োগ করবে না। তাহলে আমাদের আগের যে ব্যাখ্যাটা তাহলে কি হবে যে আমরা চিরুনিকে তাহলে আকর্ষণ, চিরুনি কেন কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে তার কারণ কি হবে না, তার কারণ যদি আমরা লক্ষ্য করি সেটা আমরা অ্যাকচুয়ালি আরেকটু পরে আমরা ডিসকাস করব যে ওটা কেন ঘটছে। ওটা মেইনলি আমাদের কি হয় না ইন্ডাকশন প্রসেসের জন্য আমাদের হয়, তো সেটা আমরা একটু পরে আলোচনা করব যে কেন আমাদের এই ঘটনাটা ঘটছে। তবে এই যে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রুল,
যে পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে, পজিটিভ নিউট্রালকে কোনো আকর্ষণ বা বিকর্ষণ করবে না, নেগেটিভ নিউট্রালকে কোনো আকর্ষণ বা বিকর্ষণ করবে না। তাহলে আমরা আধান বা চার্জ সম্পর্কে জানলাম। তাহলে আধান বা চার্জ হচ্ছে কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাকে আমরা জেনারেলি কি দিয়ে ডিনোট করব না কিউ দিয়ে ডিনোট করব। আর আমরা অলরেডি টেনে জেনে এসেছি যে আই তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কত হয় কিউ বাই টি, বা এখান থেকে আমরা বলতে পারি কিউ সমান হবে কি আই ইনটু টি। তাহলে আমরা যদি এর ডাইমেনশন বা মাত্রা দেখি, ডাইমেনশন কি হবে, কিউ এর ডাইমেনশন কি হবে, ডাইমেনশন বা মাত্রা কি হবে, আই ইনটু টি। এটা হচ্ছে কি না আমাদের আধানের ডাইমেনশন বা মাত্রা। এরপর আমাদের যদি ইউনিট দেখি, আধানের ইউনিট কি হবে না সিজিএস পদ্ধতিতে আমাদের কি হবে, ইউনিট হবে স্ট্যাক কুলম্ব, আর এসআই পদ্ধতিতে আমাদের ইউনিট হবে কি কুলম্ব। তো এবার হচ্ছে আমরা একটু আগে যে বললাম যে দুটো জিনিসকে যখন আমরা ঘর্ষণ করছি তারপরে কি হচ্ছে না আমাদের যখন আমরা একটার সঙ্গে একটাকে রাব করছি, ঘর্ষণ করছি, তখন তারপরে আমাদের আধান তৈরি হচ্ছে। তো সবার প্রথমে আধান কি তৈরি করা যায় না, আধান অ্যাকচুয়ালি আমরা আধানকে সৃষ্টি বা ধ্বংস আমরা করতে পারবো না। আধানটা হচ্ছে কি ট্রান্সফারেবল, মানে আধানটা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ট্রান্সফার করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা একটু আগে যে ঘটনাটা বলেছিলাম যে এলিমেন্টারি পার্টিকেলের ক্ষেত্রে এই পজিটিভ নেগেটিভ নিউট্রাল এগুলো প্রযোজ্য, তাহলে একটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে সেগুলো কিভাবে প্রযোজ্য হবে না, একটা বস্তুকে আমরা যদি নিউট্রাল বলি, অর্থাৎ একটা বস্তু আছে আমরা বললাম এটা কি নিউট্রাল, এটা নিউট্রাল, আমরা বলেছিলাম নিউট্রন হচ্ছে নিউট্রাল, তার মানে এটা নিউট্রাল মানে কি এতে শুধু নিউট্রন আছে অন্য কিছু নেই, সেরকম ব্যাপার নয়। আমরা তার মানে নিউট্রাল কথার অর্থ এতে ঠিক যতগুলো প্লাস আছে ঠিক ততগুলো মাইনাস আছে, অর্থাৎ এতে যদি আমাদের 5টা যদি প্লাস থাকে ঠিক 5টা মাইনাস আছে। আর আমরা জানি যে চার্জ কি না অ্যাডিটিভ কোয়ান্টিটি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি নিউট্রাল কি করে হলো না +5 -5 দ্যাট ইজ দিয়ে যাচ্ছে 0, +5 -5 দ্যাট ইজ হচ্ছে 0। তাহলে এইভাবে আমরা কোনো একটা বডিকে আমরা নিউট্রাল বলতে পারি।